এসো গল্প শুনি। আজকে যে গল্পটা বলার জন্যে বসেছি সেটা ঐতিহাসিক পটভূমিকার একটি গল্প, লেখিকা মহাশ্বেতা দেবীর। যদিও গল্পটি গল্প বলা ভুল, একটা উপন্যাস। তো সেই কারণে আমরা এটাকে কয়েকটা পার্টে ভাগ করে তোমাদেরকে শোনাবো। তো শুরু থেকেই যখন শোনাবো ঠিক করেছি, তখন লেখিকার লেখা, ভূমিকা এবং পটভূমি দুটোই আলোচনা করব, তারপরে গিয়ে তোমাদেরকে আমরা মূল গল্প শোনাতে শুরু করব। তো সবার আগে যেরকম প্রত্যেকবার আমরা বলে থাকি, লেখিকা বা লেখকের পরিচিতি, সেটা দিয়ে প্রথম অধ্যায় শুরু করছি। লেখিকা মহাশ্বেতা দেবী, জন্ম 14ই জানুয়ারি 1926, মৃত্যু 28 জুলাই 2016। তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ও রেমন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করা হয়েছিল। চলো তাহলে আজকের গল্প ঝাঁসির রানী শুরু করা যাক। লেখিকার শৈশব কেটেছে অন্য এক যুগে, অন্য এক দেশে। প্রকৃতি সে দেশে একাধারে কঠোর ও কোমল। পদ্মার উন্মত্ত তরঙ্গ একদিকে যেমন গ্রাস করত গ্রাম আর জনপদ, অন্যদিকে তেমনি শরতের স্নিগ্ধ সকালে যখন প্রতিমার খড়ের কাঠামোতে মাটি পড়ত, তখন দেখা যেত সবুজ ঘাসে ঘাসে শিউলি ফুলের সমারোহ। আকাশের অসীম নীলে সাদা মেঘের লঘু সঞ্চার, আর ধান ক্ষেতের মাথায় মাথায় বাতাসের অবিশ্রান্ত লুটোপুটি। আবার কখনো মেঘলা দিনের অস্পষ্ট জ্যোৎস্না রাতে বাইরে তাকালে চোখে পড়ত আদিগন্ত মাঠের মায়াময় রূপ। সেই সব দিনের সঙ্গে জড়িয়েছিল অজস্র রূপকথা। সে পরিবেশে সবই যেন রূপকথার রূপ নিত। শোনা গল্প বারবার শুনেও তৃপ্তি হতো না। সেই সময় লেখিকাকে একদিন ঝাঁসির রানীর গল্প শুনিয়েছিলেন তার দিদিমা। লণ্ঠনের আবছা আলোতে তার মৃদু কণ্ঠের সেই গল্প এক আশ্চর্য রূপকথার মতো বোধ হয়েছিল। সেই সব দিনের মতো লেখিকার দিদিমাও আজ বিগত। সঙ্গে সঙ্গে বিগত হয়েছে সেই সব রূপকথা। তবু সেই দিন থেকেই লেখিকার মনে ঝাঁসির রানীর কাহিনী ভাস্বর হয়ে আছে। তারপর শিক্ষা ও ইতিহাস চেতনার সঙ্গে সঙ্গে যখন জাতীয় জীবন সম্বন্ধে অনুসন্ধিৎসা বাড়ে, তখন ঝাঁসির রানীর কাহিনী নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার বাসনা জাগে লেখিকার মনে। কিন্তু প্রচেষ্টার শুরুতেই তিনি দেখেন 1857-58 সালের অভ্যুত্থান সম্পর্কে জানবার অবকাশ একান্তই সীমাবদ্ধ। ইংরেজ ঐতিহাসিকদের লেখা বই ছাড়া প্রামাণ্য বইয়ের একান্তই অভাব।
প্রাসঙ্গিক চিঠিপত্র বা অন্য কোনো নজির মেলাও অসম্ভব। একমাত্র রজনীকান্ত গুপ্ত ব্যতীত ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই বিশাল অভ্যুত্থান সম্পর্কে আর কোনো প্রামাণ্য গ্রন্থ রচনার উল্লেখযোগ্য প্রচেষ্টাই হয়নি। অবশ্য সেদিন এই অভ্যুত্থানে ভারতীয়দের প্রবল ইংরেজ বিদ্বেষ দেখে ব্রিটিশ কর্তৃপক্ষ শঙ্কিত হয়েছিল নিঃসন্দেহ। তাই সযত্ন প্রয়াসে ইতিহাস থেকে তারা এই দুটো বছরকে অংশত মুছে দিতে চেয়েছিল। সেই উদ্দেশ্য নির্মম অত্যাচার এবং নির্বিচার নরহত্যা করেই শুধু তারা ক্ষান্ত হয়নি, এই অভ্যুত্থান সম্পর্কে যা কিছু সাক্ষ্য প্রমাণ সমস্তই বিলুপ্ত করার জন্য তারা এই সংক্রান্ত সব কাগজপত্র হস্তগত করেছিল। ইংরেজ সামরিক নেতা হিউরোজ ঝাঁসি আক্রমণের আগে রাতগড় কেল্লা আক্রমণ প্রসঙ্গে যা বলেছিলেন, লেখিকা তা জোগাড় করেছিলেন স্টেট পেপার্স প্রিজার্ভড ইন দ্য মিলিটারি ডিপার্টমেন্ট, ভলিউম 4, পেজ নাম্বার 57 to 58 থেকে। কালপিট যুদ্ধক্ষেত্রে হিউরোজ যে ঝাঁসির রানীর ব্যক্তিগত পেটিকা এবং চিঠিপত্র পেয়েছিলেন সে কথা বইয়ের মধ্যেই উল্লিখিত হয়েছে, কিন্তু সেসব কাগজপত্রের হদিশ চিরতরে বিলুপ্ত। তবু ইতিহাসের সত্য অত সহজে অবলুপ্ত হয় না। ভারতের যে যে স্থানে এই তো অভ্যুত্থান ঘটেছিল সেখানকার মানুষ তাকে কিভাবে গ্রহণ করেছিল তার নজির লেখিকা পেয়েছেন লোকগীতি, ছড়া, রাসো এবং প্রচলিত বিবিধ কাহিনীতে। স্থানীয় লোকদের অনেকেই আজও ঝাঁসির রানীর মৃত্যু অস্বীকার করে। আজও ঝাঁসির রানী স্থানীয় গাথা এবং কিংবদন্তির মাধ্যমে জীবিত। গ্রামবাসীরা তার কাহিনী শ্রদ্ধার সঙ্গে এখনও নিয়ত স্মরণ করে। তাতিয়া টোপির একটি পরিচ্ছদ, সম্ভবত তার অন্তিম পরিচ্ছদ, আজও অজ্ঞাত কারণেই বিলেতে রয়েছে। লখনৌয়ের রেসিডেন্সিকে কেন্দ্র করে একদিন ব্রিটিশ ও ভারতীয়দের চূড়ান্ত সংগ্রাম হয়েছিল। 1858 থেকে 1947 সাল অবধি সেখানে ব্রিটিশ পতাকা সমুন্নত গর্বে উড়েছে। 1947 সালে তা অবশ্য অপসারিত করা হয়েছে, কিন্তু শোনা যায় তার পরিবর্তে সেখানে জাতীয় পতাকা আজও ওঠেনি। উক্ত রেসিডেন্সি শুধু ব্রিটিশদের গৌরব ও সংগ্রামের এক বিশাল স্মৃতি মন্দির হয়েই আজ বিরাজ করছে। নিহত ইংরেজদের নামের তালিকা তার দেয়ালে দেয়ালে উজ্জ্বল লিপিতে খোদিত। তাদের সমাধিস্থানগুলি পুষ্পসজ্জিত, কিন্তু ভারতীয় পক্ষ থেকে আজও সেখানে নিহত ভারতীয়দের স্মৃতিরক্ষার কোনো আয়োজনই হয়নি। তাদের নাম সেখানে কোথাও মেলে না। ভারতীয় রক্ত অজস্র ধারে ঝরে সিক্ত করেছিল কোন ভূমি, তারও কোনো নিশানা মিলবে না। সিংহাসন সেদিন যাদের ছিল, কলমও ছিল তাদেরই হাতে। তাই তারা যা লিখে গিয়েছেন, যেমন ভাবে শিখিয়ে গিয়েছেন, তাই পড়ে, তাই শিখে আর তাই দেখে সেখানেই সকলে সীমাবদ্ধ হয়েছেন। ঝাঁসিতে রানীর একটি মূর্তি ভিন্ন
অপর কোনো স্মৃতিচিহ্নই নেই। আর গোয়ালিয়রে ক্ষুদ্র স্মৃতিবেদী মাত্র তার অন্তিম শয্যার স্থান নির্দেশ করছে। এই পরিপ্রেক্ষিতেই লেখিকার এই গ্রন্থ রচনার সূত্রপাত। তিনি এই গ্রন্থ রচনার সময় আরও নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন, বা বলা যায় হয়েছিলেন। তবুও তিনি যাদের সাহায্য পেয়েছিলেন তারা হলেন শ্রী রমেশচন্দ্র মজুমদার ও শ্রী সুরেন্দ্রনাথ সেন। এছাড়া স্বর্গত গোবিন্দরাম চিন্তামণি অগ্রগণ্য ছিলেন। রানীর পৌত্র শ্রী লক্ষণ রায় ঝাঁসিওয়ালে অসুস্থ থাকা সত্ত্বেও সেই সময় লেখিকাকে অনেক তথ্য দিয়ে উপকার করেন। এছাড়াও বরোদার রাজরত্ন তাম্বে, গোয়ালিয়রের সর্বশ্রী বি.কে. দে, বিধান মজুমদার, ভারতকুমার ঝামা, শ্রীযুক্ত ভালে রাও, ঋষিকেশ চট্টোপাধ্যায়, মেজর ও শ্রীমতী ভরভরে, মেজর পাঠক ও শ্রী ভগবান প্রসাদ গুপ্ত উল্লেখযোগ্য। লেখিকার মাতুল শ্রীযুক্ত শচীন চৌধুরী লেখিকাকে বিভিন্ন জায়গায় যাওয়া, তথ্য সংগ্রহ করা এবং খরচ বহন করে প্রচুর সাহায্য করেন। এক কথায় লেখিকার প্রয়াস রানীর জীবনচরিত রচনার প্রচেষ্টা। বইটি শ্রীযুক্ত সাগরময় ঘোষ সেই সময় দেশ পত্রিকায় প্রকাশ করেন। প্রকাশক ছিল নিউ এজ পাবলিশার্স। এই গেল ভূমিকা। এরপর আমরা আলোচনা করছি পটভূমি নিয়ে। বুন্দেলখণ্ডে একটি মাঘের সন্ধ্যা। পর্বতাকীর্ণ লালমাটির প্রান্তরের শেষে প্রত্যহের মতো সেদিনও সূর্য গেল অস্তাচলে। আদিগন্ত আকাশ সোনালি লালে ইমন করলেন গলিয়ে দিয়ে সন্ধ্যা চলল বাসর ঘরে। প্রতি গোধূলিতে চিরস্বয়ম্বরা সন্ধ্যার এই প্রিয়াভিসার। তখন গরু চড়িয়ে ফিরছে কিষানি মেয়েরা, কাঁপা গলার ডাক বাতাসে ভাসিয়ে দিয়ে ছোট ছেলে ডাকছে পথ হারানো মহিষকে। ক্লান্ত চিরন্তন একটি দিনের অবসান। কাঠকুটো শুকনো পাতা জ্বালিয়ে পথের পাশে বসেছে লোধী ছেলে মেয়ে মজুরদের দল। ওদের জীবনের প্রারম্ভে ও অবসানে কোনো নিরাপত্তার প্রতিশ্রুতি নেই। জননী বুন্দেলখণ্ডের মতোই তাদের পাথুরে কপাল। সে কপালে ফুল ফোটে না, ফল ধরে না, নবজন্মে আনন্দ নেই, মৃত্যুতে শোক আছে। তবু তারা বাঁচে, কাজ করে, গান গায়। মেলার দিনে প্রিয়াকে চুড়ি পরায় পুরুষ, জননী শিশুকে ঘুম পাড়ায় ঘুম পাড়ানিয়া গান গেয়ে। এই যে মানুষ, তাদের মাঝখানে সন্ধ্যাবেলায় গিয়ে বসলে শুনবে তারা বলছে ঝাঁসির রানীর কথা। আমার তোমার কাছে ঝাঁসির রানী ইতিহাসের একটি পাতা মাত্র। তাদের কাছে যদি বলো রানী তো কবে মারা গিয়েছেন, তখন সেই সব মানুষ তোমার দিকে তাকাবে। যুগ যুগান্তরের বোঝা বয়েছে তারা, ধৈর্য তাদের রক্তে, তাই তারা প্রতিবাদে ছটফটিয়ে উঠবে না। সরল এবং সহজাত বিশ্বাসে বলবে রানী মর্গেই ন হওনি, আভি তো জিন্দা হও। তারা বলবে রানীকে লুকিয়ে রেখেছে বুন্দেলখণ্ডের পাথর আর মাটি। অভিমানিনী রানীর
পরাজয়ের লজ্জা ঢেকে রেখেছে জমিন, আমাদের মা। ঝাঁসিতে লক্ষ্মীতাল হ্রদের পাশে এসে দাঁড়ালে তুমি দেখবে লক্ষ্মীতালের জলে কালো ছায়া ফেলে অপেক্ষা করছে এক ভাঙা মন্দির। অবহেলায় অনাদরে একান্ত জীর্ণ তার দেহ। সর্বত্র আগাছা জন্মেছে। তার পাশে কাপড় কাচে বুন্দেলখণ্ডের গরিব মানুষ যত। তাদের কাছে গিয়ে দাঁড়ালেও তুমি শুনবে ঝাঁসির রানীর কথা। তারা বলবে, पत्थर मिट्टी से फौज बनाई, काठ से कटवार, पहाड़ उठा के घोड़ा बनाई, चली ग्वालियर। আমার তোমার চোখে রূপকথা নেই। তুমি বলবে, এ কার কথা বলছো? তারা বলবে, ঝাঁসির রানীর কথা। তারা বলবে, রানী যদি হাতে মাটি তুলে নিতেন তো সেই মাটি ফৌজ বনে যেত। কাঠ তার হাতের স্পর্শে হয়ে উঠত উদ্যত তরবারি। পাথর ছুঁয়ে তাকে ঘোড়া বানিয়ে তিনি গোয়ালিয়র চলে গিয়েছিলেন। কালপির পথে চলতে বুড়ো কিষানের সঙ্গে যদি দেখা হয়, সে বলবে, এই কালপির মাটিতে লড়াই করেছিলেন রানী, এখানেই কোথাও লুকিয়ে আছেন তিনি, হয়তো এই মাটিরই বুকে। তার দিন চলে গিয়েছে, মৌকা আর নেই। হতমান রানী তাই মানুষকে আর মুখ দেখান না। ঝাঁসি, কালপি, গোয়ালিয়র সর্বত্র সাধারণ মানুষ বলবে, রানীর মৃত্যু নেই। ভান্ডিরের ও ঝাঁসির মাঝখানের পথে মানুষ বলবে, এখনো মাঝরাতে কখনো কখনো দেখা যায় বাই সাহেবকে। সারেঙ্গি ঘড়ি ছুটিয়ে শিশুপুত্রকে নিয়ে তিনি চলেছেন। স্বল্প জ্যোৎস্নায় বাই সাহেবের গলার মতির মালা, তরবারি সব স্পষ্ট দেখা যায়। ঝাঁসি কেল্লার নিচে যে অশীতিপর বৃদ্ধ টাঙাওয়ালাদের কাছে ঘাস বিক্রি করে, সে পরম বিশ্বাসের সঙ্গে বলবে, কত শরতে গভীর রাত্রিতে হিমঝরা বাতাস আর অজস্র জ্যোৎস্নার মায়াতে পৃথিবী যখন স্বপ্ন দেখছে, তখন সে নিজের চোখে দেখেছে দুর্গ প্রাকারে চিত্রার্পিতবৎ দাঁড়িয়ে আছেন রানী লক্ষ্মীবাঈ। অবিশ্বাসী বলবে, তা হয় না। সে বলবে, তুমি জানো না তাই। রানী তো আর মরেনি, বাই সাহেব জরুর জিন্দা হওনি। তবে কোথায় রানী লক্ষ্মীবাঈ? তাকে যদি পেতে চাও তো সেই সব জায়গায় যেতে হবে, সেই সব মানুষকে জানতে হবে যারা আজও মনে প্রাণে বিশ্বাস করে তাদের বাই সাহেব মরেনি। কোথাও না কোথাও লুকিয়ে আছেন তিনি। তখন এই সব অশিক্ষিত দরিদ্র কিষান কিষানি মানুষের মনের বিশ্বাস থেকে আস্তে আস্তে প্রতিভাত হবে এক অপূর্ব নারী, এই ভারতবর্ষের হারানো দিনের এক আশ্চর্য মেয়ে। আমাদের দেশের অন্তরের সবটুকু সত্য নিংড়ে যদি একটি আধারে ধরা যায় তো তিনি রানী লক্ষ্মীবাঈ। একটি মেয়ের সম্পর্কে যদি শতবর্ষ ধরে জনসাধারণ জেনে থাকে, মাটি তার হাতে সংগ্রামী সৈনিক হয়ে উঠত, কাঠ তার হাতের স্পর্শে হয়ে যেত তরবারি, পাহাড় হয়ে যেত গতিচঞ্চল ঘোড়া, তবে সে মেয়ে কীরকম? শক্তিরূপে দুর্গাকে আমরা আহ্বান করি বছরে একবার, কিন্তু গল্পে, গানে, গাথায় বহু মানুষের মনে রানী লক্ষ্মীবাঈয়ের আজও নিত্য পূজা, নিত্য আরাধনা। এই যে মানুষের শ্রদ্ধা, এ কি শুধু ভাবপ্রবণ মনের উচ্ছ্বাস? এর কি কোনো ভিত্তি ছিল না? সেই সব কথা জানতে হলে চলে যেতে হবে 100 বছর আগেকার বুন্দেলখণ্ডে, জানতে হবে ঝাঁসিকে, আর যেতে হবে তীর্থযাত্রীর মন নিয়ে।
কেননা রানী লক্ষ্মীবাঈ তো একটি বিচ্ছিন্ন এবং একক চরিত্র নন। ৯৬ বছর আগে ভারতবর্ষের বুকে বুট পরা পা রেখে মারিয়ে দিয়েছিল ইংরেজ। ভারতবর্ষের পাঁজর ভেঙে আর্তনাদ উঠেছিল সেদিন। সেই আর্তনাদই পরে মুখর হয়ে উঠেছিল একটি প্রতিবাদের সমুদ্র গর্জনে। কেঁপে গিয়েছিল তাতে শাসকের সিংহাসন। সমুদ্র পাড়ের রাজপ্রাসাদে অর্ধ পৃথিবীশ্বরী মহারানীর মনে শান্তি ছিল না, চোখে ছিল না ঘুম। সেই দিনের ভারতবর্ষের মনের কথা হচ্ছেন রানী লক্ষ্মীবাঈ। সেদিনের অসংখ্য ভুল ত্রুটি, অক্ষমতা, পরাজয় সব ছাপিয়ে একটি কথা সত্যি ছিল, সেটি হচ্ছে বিদেশি নাগপাশের বিরুদ্ধে প্রথম সচেতন বিদ্রোহ। সেই চেতনা যতদিন থাকবে ততদিন রানী লক্ষ্মীবাঈয়ের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের দেশে। তার যোগ্য কোনো স্মৃতিসৌধ না থাকলেও রানীকে কেউ ভুলবে না। ঝাঁসির মাটিতে বনস্পতি বৃদ্ধ হয়, তার শিকড় থেকে মাথা তোলে নতুন গাছ। এমনি করে চলেছে যে চিরন্তন জীবন প্রবাহ, তাতে রানীর স্মৃতি নিয়ত পূজা পাচ্ছে হাজার মানুষের নিত্য স্মরণে। সৌধ তার অমর হয়ে নিত্য প্রতিষ্ঠা হচ্ছে। ইট কাঠ পাথরে নয়, মানুষের মনে রানীর নিত্য আবাহন। ঝাঁসির সেই দুর্ধর্ষ কেল্লা আজও রয়েছে, যার দক্ষিণ বুরুজ থেকে একদা যুদ্ধের রক্তনিশান উড়িয়ে দিয়েছিলেন রানী। বিশাল কালো দেহ নিয়ে জং ধরে পড়ে আছে রানীর দুই প্রিয় কামান, ভবানী শঙ্কর ও করক বিজলি। ইংরেজের গোলার আঘাতগুলি আজও ঝাঁসিনগরীর প্রাচীর গাত্রে সুস্পষ্ট। সবচেয়ে উপরে রয়েছে মানুষ, যাদের জন্য তিনি লড়েছিলেন জীবন পণ রেখে, আর বাজি হেরে গিয়ে সেই ২২ বছরের জীবন আহুতি দিয়েছিলেন গোয়ালিয়রের রণক্ষেত্রে। যতদিন মানুষ জোর করে বলবে রানী মরগেই নহৌনি, ততদিন রানীর মৃত্যু নেই। ১৮৫৮ সালের ১৭ই জুন তার মরদেহ ভস্ম হয়ে গিয়েছে সত্য, তবু তিনি অমর। ভারতবর্ষের মানুষ তার মৃত্যু স্বীকার করেনি। অমর হ্যায় ঝাঁসি কি রানী। সমাপ্ত হলো ঝাঁসির রানীর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা মূল গল্পে প্রবেশ করব। আজকে তোমাদের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে গল্পটা, তাহলে দয়া করে লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর পরের পর্বগুলো যাতে তোমরা শুনতে পারো। আর কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। এই ছিল বন্ধুরা, পরের দিন পরের পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।